আজ মঙ্গলবার পয়লা শ্রাবণ, চলছে 1431 বঙ্গাব্দ। আসসালামু আলাইকুম, আমি হাফসা বলছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য। ব্লগটা শুরু করছি সকাল 9টা থেকে। প্রথমে আমি ঘরের ফার্নিচার সব কিছু ক্লিন করে নিচ্ছি। এখন দেখা গেছে সপ্তাহে একবার করে ফার্নিচার পরিষ্কার করি। আগের মতো 2 দিন বা 3 দিন অন্তর অন্তর আর ফার্নিচার ক্লিন করতে পারি না। যেটা হয় সময়ের স্বল্পতা বা একা ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যায়। তো দেখলাম সপ্তাহে 1 দিন করে করলেও চলে, তবে সপ্তাহে 2 দিন করে করতে পারলে সবচেয়ে ভালো আর কি। ফার্নিচারগুলো সবসময় ঝকঝকে থাকে। আর সপ্তাহে 1 দিন করে ক্লিন করতে গিয়ে দেখা যায় যে এই যে ছোট ছোট যে কাজগুলো আছে সেই কারুকাজের ফাঁকি দিয়ে বেশ প্রচুর পরিমাণে ধুলা জমে যায়। আর আমার বাসাটা তো অনেক বেশি ইয়ার্ডি আর উঠোন আছে সামনে এবং পিছনে দুদিকেই। তো 2 জায়গা থেকেই প্রচুর পরিমাণে বালি, তারপর কনস্ট্রাকশনের কাজ তো আছেই। এগুলো দেখা গেছে উঠানওয়ালা বাড়িতে কিন্তু এমনিতেও ধুলা বেশি পড়ে, আর একতলা বাড়িগুলোতে বেশি পরিমাণে ধুলাবালির প্রাদুর্ভাব থাকে। তো 2 দিন 3 দিন পরপরই ফার্নিচার মুছতে পারলে বেস্ট হতো, কিন্তু আমি আসলে সময় করে উঠতে পারি না, তাই এখন সপ্তাহে একবার করেই করছি। ফার্নিচার ক্লিন করার সাথে সাথে একই রুমে থাকা সবগুলো জিনিসই ঝেড়ে মুছে যতটুকু সম্ভব ধুলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর ঘরটা ক্লিন করে নেব। প্রতি বছর চট্টগ্রামে যে মেলাটা হয় বৈশাখ মাসে, জব্বারে বলি খেলা, এটা কিন্তু চট্টগ্রামের ট্র্যাডিশনাল একটা মেলা। তো ওখান থেকে দেখা গেছে সবাই সারা বছরের জন্য বেশ কিছু কুলা ডালা বা প্রয়োজনীয় সংসারের বেত বাঁশের যে জিনিসগুলো হয় সেগুলো কিনে নিয়ে থাকেন, এবং ঝাড়ু, বিশেষ করে ফুলের ঝাড়ু কিনে থাকেন, এবং অনেকে দেখা গেছে যে রিলেটিভদেরকে সেগুলো কিনে আবার গিফটও করে থাকেন। তো সেখান থেকে বেসিক্যালি আমিও প্রতি বছর আর কি ঘরের জন্য সেই বেতের জিনিসগুলো কিনে আনি, ফুলের ঝাড়ু কিনে আনি। তো দেখা গেছে রাজার আব্বুকে যখন বললাম যে ফুলের ঝাড়ু কিনতে, আমি অন্য পাশে গিয়েছি ঘুরতে, আর রাজার আব্বু হচ্ছে ফুলের ঝাড়ু কিনছে। তো অনেক ভারী ফুলের ঝাড়ুগুলো কিনে নিয়েছে, আর সেগুলো আমি ব্যবহার করতে আমার বেশ কষ্ট হয়ে যায়, মানে হাত একদম ভারে মনে হয় যে ব্যথা প্রচণ্ড হয়ে যায়। তো সেই জায়গা থেকে আর কি নতুন ঝাড়ু নেওয়া, আবার না হলে পুরা বছরের জন্য কিন্তু ঝাড়ু কিনে রাখা আছে। তো নতুন যে হালকা পাতলা ঝাড়ুগুলো হয় সেগুলো আনতে বলেছি, আবার আজকে নিয়ে আসছে। তো নতুন ঝাড়ুতে কিন্তু অনেক ফুল, শুকনো ফুল থাকে লাগানো, তো সেগুলোকে ছাড়িয়ে না নিলে সারা ঘরে ছড়াতে থাকে, আর দেখা গেছে ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করার চেয়ে ঝাড়ু দিয়ে ঘরটা বরং নোংরাই বেশি হয়। তো সেই ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হয়। আর ইউটিউবে গত বছরে একটা হ্যাক্স দেখেছিলাম, সেখানে দেখেছিলাম ঝাড়ুকে এভাবে চিরুনি দিয়ে ব্রাশ করে দিলে বা টেনে দিলে শুকনো ফুলগুলো খুব সুন্দর করে পড়ে যায়। তো সেই হ্যাক্সটাকে আজকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, বাট তেমন একটা কাজ হয়নি। তার মানে এটা আসলে বোঝাই যায় যে আমরা হ্যাক্সগুলো বেশি পছন্দ করি লাইফটাকে সহজ করার জন্য বলেই, ওনারা কত সহজে আমাদেরকে বোকা বানাতে পারে, তাই না? তো যাই হোক, এখন আমি দিচ্ছি হচ্ছে ঝাড়ুটাকে বাংলা থেরাপি। এই বাংলা থেরাপি ছাড়া কাজ হবে না। এই ঝাড়ুর মধ্যে চিরুনি দিয়ে স্টাইল করে ডিজাইন করে আসলে খুব একটা বেশি আমি উপকৃত হলাম না। তো এবার ফিরে গেলাম নিজের সেই চিরচেনা পুরাতন পদ্ধতিতে। এবার হচ্ছে এভাবে যখন ঝাড়ুটাকে আমি পা দিয়ে টলা দিলাম, তো দেখা গেছে বেশ কিছু ফুল পড়েছে, এবং এভাবে 3 থেকে 4 বার করার পরে ঝাড়ু থেকে সবগুলো ফুল আমি সারাতে পেরেছি, এবং প্রায় হাফ কেজির মতো হয়েছে, এতগুলা ফুল পড়েছে আর কি। তো ফাইনালি আমি সাকসেস আমার বাংলা থেরাপিতে। আমার সেই হ্যাক্সের প্রয়োজন নেই। সংসার আসলে এমন একটা জায়গা যেখানে আপনি হ্যাক্স অ্যাপ্লাই করে খুব একটা সফল হতে পারবেন না সব সময়। এটা হচ্ছে ইন ডিটেলসে কাজ করার মতোই একটা জায়গা। এখানে আপনি সারাদিন টুকটাক কাজগুলোকে হয়তো হ্যাক্স আকারে নিয়ে আসতে পারবেন, কিন্তু যেগুলো ইন ডিটেলসে করা সেগুলোকে ইন ডিটেলসই করতে হবে। এখানে হাত বাঁচিয়ে, তারপর হচ্ছে সময় বাঁচিয়ে সব ক্ষেত্রে আপনি সবটাকে কাজে লাগাতে পারবেন না। সো হ্যাক্স দেখবেন, সমস্যা নেই, দেখে এনজয় করবেন, কিন্তু সব হ্যাক্স আবার লাইফে কাজে লাগাতে যাবেন না, তাহলে আবার ঝামেলায় পড়ে যাবেন। ছোট ছোট প্রচেষ্টার সমষ্টি বা যোগফলই হলো সাফল্য, যা প্রতিদিন বারে বারে আমরা একটু একটু করে থাকি। এটাকেই বলে রেগুলারিটি, আর এটাই হলো কনসিস্টেন্সি। পড়াশোনায় বলেন আর কেরিয়ার করার ব্যাপারেই বলেন, এটাই হচ্ছে প্রধান কন্ডিশন। যা না বুঝে হোক বা অপারগতার জন্যই হোক, আমরা অর্ধেক পথে এসে ছেড়ে ছুড়ে দেই বলেই কিন্তু পিছিয়ে পড়ি। আমরা যে বারে বারে একটু একটু করে যে প্রচেষ্টাগুলো করি, সেগুলো অনেক সময় হয় কি যে অর্ধেক পথে এসে আমাদের অনীহা চলে আসাতে সেগুলো একটা পর্যায়ে আমরা ছেড়ে ছুড়ে দিই, আর যার জন্য আমরা ব্যর্থ হয়ে যাই। সেই যে একটু একটু করে করা কাজগুলো, সেগুলোর কিন্তু সমষ্টি আর আমরা করি না, বা যোগফলটা আর বের করি না, যার জন্য ব্যর্থতাই আমাদের একমাত্র বা হতাশাটাই আমাদের একমাত্র অর্জন হয়ে দাঁড়ায় আর কি। যে কোনো পরিস্থিতিতে যারা এই কনসিস্টেন্সিটাকে আঁকড়ে ধরে রাখেন, তারাই কিন্তু ইন ফিউচারে সফল হন। মেধা আসলে সবারই আছে, বাকিটা নির্ভর করে বেশিরভাগই সঠিক পথে করা পরিশ্রমের উপর।
এতটুকু করার পরে আরও কিছু বাকি থাকে, সেটা হচ্ছে 5 থেকে 10%। সেটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে। আমার ধারণা মতে যে 5 থেকে 10% সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে লিখে রেখেছেন, সেটার জন্যই মূলত আমাদেরকে শেষ অংশটা জুড়ে লেগে থাকতে হয় আর অক্লান্তভাবে পরিশ্রম করতে হয়। দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি, ঘর গোছানো অলরেডি শেষ। আর এখন আমি মাছ দিয়ে হচ্ছে কচুরমুখী রান্না করব, পাতলা মসুর ডাল, সেই সাথে কাঁকরোল ভর্তা। কাঁকরোল ভর্তাটা খেতেও যে এত ভালো হয় আমি আসলে এর আগে কখনো ট্রাই করিনি, আজকে প্রথমবার ট্রাই করেছি। আমি সবসময় বলি যে যেটা খেতে সবচেয়ে বেশি মুখরোচক হয় এবং ইউনিক হয় সেটাই কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করি, আদারওয়াইজ আমি সেটা নিয়ে কোনো কথা বলি না। তো আজকে কাঁকরোল যে ভর্তাটা করেছি সেটা আমি রেকমেন্ড করছি আপনাদেরকে, একবার হলেও ট্রাই করে দেখবেন। কাঁকরোলগুলোকে নুন হলুদ দিয়ে এখানে অল্প তেলে আমি ভেজে নিচ্ছি। আর তারপর হচ্ছে শুকনো মরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা যেভাবে অন্যান্য ভর্তাতে আমরা কেটে প্রথমে লবণ দিয়ে মেখে নিই, সেভাবে মেখে নিয়ে কাঁকরোলগুলোকেও মেখে নিলেই কিন্তু মজাদার কাঁকরোল ভর্তা তৈরি হয়ে যাচ্ছে। চাইলে একটু সরিষার তেলও দিতে পারেন মাখানোর সময় আর কি, যেভাবে আলু ভর্তার মধ্যে আমরা দিয়ে থাকি। এতক্ষণ পর্যন্ত ব্লগে অনেক কথাই বলে ফেলেছি অলরেডি, এবং আমার বলা কথাগুলো মূলত আমার নিজস্ব চিন্তাভাবনা। তো আমার চিন্তাভাবনার সাথে আপনার বা আপনাদের চিন্তাভাবনা নাও ম্যাচ করতে পারে, আর এটা একদমই স্বাভাবিক ব্যাপার বলে আমি মনে করি। সেক্ষেত্রে আপনি বা আপনারা আমার এই কথাগুলো স্কিপ করতে পারেন। প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ব্লগ রেগুলার ওয়াচ করছেন বাট এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি রিকোয়েস্ট রাখছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি সাধারণত আমার ব্লগ আপনাদেরকে কিন্তু কখনোই শেয়ার দিতে বলি না কারোর সাথে, বাট আজকে বলছি কারণ বলার প্রয়োজন মনে করছি আসলে। যদি মনে করেন যে আমার ব্লগ থেকে কোনো কিছু আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, অথবা আপনাদের দেখতে ভালো লাগে, মোটামুটি এন্টারটেইনের একটা উৎস হিসেবে আপনারা আমার ব্লগকে যদি ধরে থাকেন, তাহলে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন। আপনাদেরকে আমি না বলার পরও কিন্তু আপনারা আমার ব্লগগুলো শেয়ার করেন, সেটা কিন্তু ইউটিউব আমাকে ঠিকই শো করে। তো যারা আমার ব্লগ আমার অজান্তেই শেয়ার করেন এবং আমি না বলার পরেও আমাকে এতটুকু ইন্সপায়ার করে যাচ্ছেন আমার অজান্তে, তাদের সবার জন্য অনেক বেশি দোয়া এবং আন্তরিক শুভেচ্ছা রইল। আর আমাকে ইন্সপায়ার করার জন্য বেসিক্যালি অনেক আপু ভাইয়াদের থেকে আমি নতুন নতুন কমেন্ট পাচ্ছি, তারপরে লাইক পাচ্ছি, শেয়ার পাচ্ছি। এই সমস্ত কিছুই আমাকে প্রচুর পরিমাণে ইন্সপায়ার করছে, যেটা আমি হয়তোবা বললে এটা অনেক বেশি কম হয়ে যাবে। তবে সমস্ত কিছুর সারাংশ বা সারমর্ম হিসেবে আমি শুধু একটা শব্দে উচ্চারণ করতে চাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমি আবার অল্পেতে খুশি থাকা মানুষ, যা কিছু আছে অল্প স্বল্প তা নিয়ে হ্যাপি থাকতে অনেক বেশি পছন্দ করি। তো সেই জায়গা থেকে আমার সবসময়ই মন থেকে আলহামদুলিল্লাহ শব্দটা চলে আসে অটোমেটিক্যালি। আমি সবসময়ই আমার পরিবার থেকে এই শিক্ষাটা পেয়েছি। আমার বাবা মাকে সবসময় দেখেছি অল্প কোনো কিছুতে অনেক বেশি খুশি থাকতে, অনেক বেশি হ্যাপি থাকতে, এবং ওনাদের জীবদশায় আমি ওনাদেরকে কোনো বেশি বা আধিক্য কোনো কিছু নিয়ে ঝগড়া করতে দেখিনি, বা পারিবারিক যে অশান্তিটা ওনাদের মধ্যে যে এটা হয়েছে ওটা হয়নি কেন, এটা নিয়ে কখনোই আমার ঘরে আমি এই সমস্ত ঝামেলা তৈরি করতে দেখিনি। তো সেখান থেকে বেসিক্যালি আমার এই শিক্ষাটা হয়ে গেছে, এটা বলতে পারেন আপনারা আমার ব্লাডের সাথে মিশে আছে এই শিক্ষাটা। তো আবারও বলছি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর এখানে যে আমি কাঁকরোল ভর্তাটা তৈরি করে নিচ্ছি, এখানে সব কিছু দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে শুকনো মরিচ ভাজা, আর সেই সাথে ধনিয়া পাতা একসাথে চটকে মেখে নিব। ভর্তা জাতীয় জিনিসগুলো যত সুন্দর করে চটকে মাখানো যায় ততই কিন্তু এটা বেশি টেস্ট হয় আমার মনে হয় আর কি, কারণ এটা জিনিসটাই হচ্ছে ম্যাশ করার মতো একটা জিনিস, যত বেশি ম্যাশ করে সুন্দর করে সফট করে মেখে নিতে পারবেন ততই এর স্বাদ বেড়ে যায়। গত 2 দিন আগে নিপু আপুর কমিউনিটি পোস্টে দেখতে পেলাম ব্লগার নীলুফা শিমুল আপুর বাবা নাকি মারা গেছেন। তো উনি না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পৃথিবীর সকল বাবা মা আসলে অনেক বেশি মূল্যবান সকল সন্তানদের কাছেই। তো জানি না আপুর মানসিক অবস্থা এখন কেমন আছে। তো আপুটার জন্য অনেক বেশি দোয়া থাকলো, আর সেই সাথে আপুর বাবার জন্য যারা আমার ব্লগটা ওয়াচ করবেন এই মুহূর্তে তারা সবাই দোয়া করে দিবেন যেন সকল বাবারাই আসলে জান্নাতবাসী হন, সকল মায়েরাই জান্নাতবাসী হন। গত কয়েকদিনে দারাজ থেকে রিসিভ করা বিভিন্ন পণ্য আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে 2টা পণ্য আমি বাদ দিয়েছি ইচ্ছে করে, একটা পণ্য আপনাদের প্রয়োজন পড়বে না, এটা একান্তই আমার প্রয়োজনীয় একটা জিনিস।
আর আরেকটা পণ্য হচ্ছে ভুল এসেছে, তো ওটার জন্য আমি রিটার্ন পলিসিতে গিয়ে রিটার্ন করার জন্য আমি ওদেরকে অ্যাপ্লাই করে রেখেছি, দেখা যাক কী করে না করে। আর এই যে এখানে বাকি পণ্যগুলো আমার ঠিকঠাক মতো এসেছে। এখানে একটা হচ্ছে ছোট্ট একটা ডয়েলি শেপের একটা প্রোডাক্ট। আমি আসলে আপনারা জানেন যে অনেক বেশি ফটোগ্রাফি করতে পছন্দ করি, বিশেষ করে ফুড ফটোগ্রাফি। তো সেই জায়গা থেকে আসলে আমি অনেক সময় টুকটাক জিনিসগুলো কিনি ফটোগ্রাফির কাজে লাগানোর জন্য বা প্রপস হিসেবে ইউজ করার জন্য। তো এখানে হচ্ছে একটা জেসো কিনেছি, এটা হচ্ছে অ্যাক্রিলিক জেসো, যেটা আমরা অ্যাক্রিলিক কালার করার সময় অ্যাপ্লাই করে থাকি প্রথমে প্রাইমার হিসেবে, সেই জেসোটা। তো এই জেসোটার প্রাইস নিয়েছে এখানে 375 টাকা, আর ডেলিভারি চার্জ সহ সম্ভবত 400 টাকার মতো পড়েছে আর কি। আর এখানে আছে ছোট্ট আর একটা শোপিস, যেটা একটা ভাইরাল শোপিস হিসেবে হয়তো সবাই চিনে থাকবেন। আপনারা হয়তো এই শোপিসটা অনেক জায়গায় দেখেছেন, অথবা দারাজে ঢুকলেও আপনারা এটা দেখে থাকবেন। এই প্রোডাক্টটা অনেক বেশি ভাইরাল হয়েছে, আর এটা আসলে এক্সট্রিম লেভেলের কিউট একটা প্রোডাক্ট, আর হাতে পেয়েও আমার বেশ ভালো লেগেছে। দাম অনুযায়ী একদম ঠিকঠাক আছে প্রোডাক্টটা। এটা হচ্ছে ছোট্ট একটা মিনি স্প্রিংকলার, যেটা আপনি শোপিস হিসেবে সাজিয়ে রাখতে পারবেন, আবার ভিতরে ফুল পাতা দিয়েও সাজিয়ে এটা শোপিস হিসেবে রাখতে পারবেন। তো এটাই নিয়েছি, আমার কাছে ভালো লেগেছে। আর যখন ওখানে আমি অর্ডার করছিলাম তখন একটা ছাড় চলছিল মেবি, আমি 300 টাকা মূল্যে এই প্রোডাক্টটা অর্ডার করেছি, আর এটা ডেলিভারি চার্জ সহ 320 টাকার মতো পড়েছে এই টাইপের। আর স্প্রিংকলারটা এখানে এখন হয়তো এর ছাড়টা আর চলছে না, আপনারা হয়তো এখন ছাড়টা পাবেন না, একটা কিছুদিন পরপরই ছাড় দেয়, আবার ছাড়টা উঠিয়ে নেয়, এরকম আর কি। তো এখানে যে স্প্রিংকলারটা দেখতে পাচ্ছেন এটা স্কাই ব্লু কালারের। ওখানে আমি 4-5টা কালার দেখতে পেয়েছিলাম, ইয়েলো, স্কাই ব্লু, গ্রিন, তারপর হচ্ছে টিয়া কালার, তারপরে অফ হোয়াইট কালার। তো আমি ওদেরকে ওখানে চার্ট করে, ওদের যে স্টোরটা আছে সেখানে গিয়ে চার্টের একটা অপশন আছে, সেখানে চার্ট করে ওদেরকে ইনবক্সে আমি বলে দিয়েছিলাম যে আমাকে যেন স্কাই ব্লু কালারটা প্রোভাইড করা হয়। ছোট্ট ডয়েলিটার প্রাইস পড়েছিল 295 টাকা, এবং ডেলিভারি চার্জ সহ 320 এই টাইপের এসেছিলো অ্যারাউন্ড। ছোট্ট কলাপাতা এখানে একটা অর্ডার করেছিলাম, এটার প্রাইস পড়েছে 202 টাকা মাত্র। তো এই কলাপাতাটা আনার একটা উদ্দেশ্য হচ্ছে আমি যখন দেশীয় রান্নাবান্না করি তখন সার্ভ করে জন্য বা ফটোগ্রাফি করার জন্য কিন্তু আমার এটা প্রয়োজন পড়ে। রিয়েল কলাপাতা কালেক্ট করাটা একটু ট্রিকি, আমার কেয়ারটেকারকে দৌড়ায় দৌড়ে এখানে ওখানে পাঠাতে হয়, তাই একটা নিয়ে রেখেছি আর কি। আমার ব্লগ সংক্রান্ত যে কোনো ধরনের অপিনিয়ন আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার ব্লগের কোন অংশটুকু আপনাদের কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে এবং কোন অংশটুকু সবচেয়ে বেশি ভালো লাগে। সবার জন্য অনেক বেশি দোয়া রইল, সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আমাকে আপনাদের দোয়াতে রাখবেন। ইনশাআল্লাহ নতুন আরেকটি ব্লগ দিয়ে আসবো খুব দ্রুতই। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।